আসলে আমরা শুরু করি। তাহলে দেখো আজকে আমরা যে অধ্যায়টা পড়বো সেটা হচ্ছে পরিপাক তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র। ঠিক আছে, পরিপাক তন্ত্র এবং রক্ত সংবহন তন্ত্র আমাদের পঞ্চম অধ্যায়। দেখো, তো এখানে প্রথমে বলা হচ্ছে আমরা যে খাদ্য গ্রহণ করি তাদের অধিকাংশ হচ্ছে জটিল খাদ্য। হ্যাঁ, অধিকাংশ স্যার হচ্ছে কি। হুম। স্যার, আমরা ঠিক স্কুলের আমাদের কাছে তৃতীয় অধ্যায় পড়া নাই। তৃতীয় অধ্যায়টা তৃতীয় অধ্যায় কি হচ্ছে? পড়া নাই দেখ। পড়ানো পড়া নাই দেখ। সমস্যা নেই, পড়াবো তো, অসুবিধা নেই, পড়ানো হবে এগুলো। হ্যাঁ, আচ্ছা আমরা পঞ্চম অধ্যায়টা পড়তেছি, পড়াবো, এগুলো পড়াবো, অসুবিধা নেই। দেখো, তাহলে পরিপাকতন্ত্র অধ্যায়ের মধ্যে আমরা শুরুতে দেখতেছি যে আমরা যে খাদ্যগুলো গ্রহণ করি এগুলো কেমন অধিকাংশ জটিল খাদ্য। এগুলো কেমন জটিল খাদ্য মানে হলো এই যে ভাত, এরপর হচ্ছে রুটি, এই যে শর্করা জাতীয় যে খাদ্যগুলো আছে এগুলো কিন্তু সব জটিল খাদ্য। হ্যাঁ, এই ভাত রুটি কিন্তু আমাদের বডি এগুলো চিনে না। আমাদের বডি কি চিনে জানো? এই ভাত রুটি থেকে যা তৈরি হয় মানে হলো গ্লুকোজ। এই ভাত বডি থেকে আলটিমেটলি এগুলো ভেঙে 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 কিসে পরিণত হয়? গ্লুকোজে পরিণত হয়। এই যে ভাত রুটি ভেঙে ভেঙে যে গ্লুকোজে পরিণত হয়, এই ভাঙার যে প্রসেস এটাকে আমরা বলি পরিপাক। এটাকে আমরা কি বলি? পরিপাক। এই যে ভাত রুটি এগুলা আমাদের বডিতে কোনো কাজে আসে না, কাজে আসে ভাত রুটি থেকে যে গ্লুকোজটা তৈরি হয় এগুলা। হ্যাঁ, তাহলে আমরা যে খাদ্য গ্রহণ করি এগুলো জটিল খাদ্য। যেমন তুমি মাছ মাংস খাও না, এই মাছ মাংস কিন্তু জটিল খাদ্য। হ্যাঁ, এই মাছ মাংস ভেঙে এগুলা পরিপাক প্রক্রিয়ায় গিয়ে এগুলা তোমার আমিষ জাতীয় খাদ্যে পরিণত হয়। কি আমিষ জাতীয় খাদ্য বা অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। অ্যামিনো অ্যাসিডে, এটা হচ্ছে অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। তো এই অ্যামিনো অ্যাসিডটা কিন্তু আমাদের জন্য দরকার। আলটিমেটলি আমি বুঝাইতে চাচ্ছি আমরা যে খাবারগুলো খাই এগুলো কেমন, এগুলো জটিল খাদ্য। এই জটিল খাদ্যদ্রব্যকে আমাদের শরীরের শোষণ উপযোগী সরাসরি আমাদের শরীর শোষণ করে সরাসরি কাজে লাগাতে পারে না। তুমি যে ভাত খাচ্ছ, এই ভাতটা তোমার বডি সরাসরি এটা শোষণ করতে পারে না। তো এই যে শারীরবৃত্তীয় প্রক্রিয়ায় জটিল অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হওয়ার প্রক্রিয়াকে পরিপাক বলা হয়। অনেক বড় একটা সংজ্ঞা। দেখো ছোট ছোট অংশগুলো পর দেখো। শারীরবৃত্তীয় প্রক্রিয়া মানে একটা একটা ফিজিওলজিক্যাল প্রসেস, এটা একটা প্রসেস। জটিল, এই যে যেমন আমাদের মাছ, এটা একটা জটিল খাদ্য। অদ্রবণীয় খাদ্যবস্তু মানে এটা পানিতে দ্রবণীয় নাও হইতে পারে। ঠিক আছে, যেমন তেল। অদ্রবণীয় খাদ্যবস্তু নির্দিষ্ট এনজাইমের সহায়তায় ভেঙে, এটা আমাদের বিভিন্ন এনজাইম কাজ করে, এনজাইমের সাহায্যে এগুলো ভাঙে, ভেঙে দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হওয়া। তাহলে এগুলো দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হওয়ার যে প্রসেস, মানে হলো এগুলো এমন উপাদানে পরিণত হয়, মনে করো মাছ মাংস এগুলো ভেঙে তোমার অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। কিসে পরিণত হয়? অ্যামিনো অ্যাসিডে পরিণত হয়। এই অ্যামিনো অ্যাসিডে পরিণত হওয়ার পরে এই অ্যামিনো অ্যাসিডটা আমাদের দেহের গ্রহণ উপযোগী, এটা আমাদের দেহের প্রত্যেকটা কোষ এগুলাকে গ্রহণ করতে পারে। ঠিক আছে, তো এই যে নির্দিষ্ট এনজাইমের সহায়তায় ভেঙে দেহের গ্রহণ উপযোগী দ্রবণীয় সরল ও তরল খাদ্য উপাদানে পরিণত হওয়ার যে প্রক্রিয়া, এটাকে আমরা বলবো পরিপাক। বুঝতে পারছো? এটাকে আমরা বলবো পরিপাক। তাহলে পরিপাক বিষয়টা আশা করি বুঝছো। এরপরে এই যে পরিপাক যে প্রসেসের জি স্যার। মাধ্যমে হয়, যে তন্ত্রের মাধ্যমে হয় সেটা হচ্ছে পরিপাক তন্ত্র বা পুষ্টিক তন্ত্র। এই যে আমাদের যে এখানে দেখো, এটা হচ্ছে আমাদের এই খাদ্যনালী। হ্যাঁ, এই খাদ্যনালী পথে তুমি যে খাবারটা খাবা, এই খাবারটা এই পথে আসবে। হ্যাঁ, এই পথে আসবে এবং এটা তো চলে যাবে তোমার পাকস্থলিতে। এইটা হচ্ছে তোমার পাকস্থলী। হ্যাঁ, এটা হচ্ছে তোমার পাকস্থলী বা স্টমাক। ইংলিশে বলে কি বলবা? স্টমাক। তাহলে পাকস্থলিতে আসবে। এই পাকস্থলী থেকে জমা। এটা এটা তোমার এইদিকে ক্ষুদ্রান্ত হয়ে এরপরে বৃহদন্তে যাবে। হ্যাঁ, তোমরা যেটাকে আঁতুড়ি বলো আর কি। তো এই যে এই খাদ্যটা জি স্যার। অনেকগুলা অর্গানের সাথে রিলেটেড। এখানে আমাদের পাকস্থলী আছে, ক্ষুদ্রান্ত আছে, বৃহদন্ত আছে। এরপর এখানে আমাদের যে লিভার, এখানে একটা বড় অংশ যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে লিভার বা যকৃৎ। কি বলা হয় এটাকে? বাংলায় বলা হচ্ছে যকৃৎ, বা তোমরা যেটাকে বলো কলিজা, এই কলিজা আর কি। হ্যাঁ, তাহলে লিভার, এই লিভার থেকে বিভিন্ন এনজাইম আসবে, বিভিন্ন এনজাইম এখানে কাজ করে। এই সব অঙ্গ মিলে একটা তন্ত্র গঠন করে যাকে আমরা বলবো পরিপাক তন্ত্র। তাহলে যে তন্ত্র পরিপাকে অংশ নেয়, যে অঙ্গগুলো পরিপাকে অংশ নেয় তাকে আমরা বলবো পরিপাক তন্ত্র। প্রাণীদেহের যাবতীয় জৈবনিক কাজের ক্ষুদ্রতম একক হলো কোষ। ঠিক আছে, আমাদের প্রত্যেকটা কাজের ক্ষুদ্রতম অংশ হলো কোষ, প্রাণীদেহের গাঠনিক একক।
বেঁচে থাকার জন্য প্রতিটা কোষের প্রয়োজন অক্সিজেন ও খাদ্য, ঠিক আছে? বিপাকের ফলে কিছু অপ্রয়োজনীয় ক্ষতিকর বস্তু তৈরি হয়, যেগুলো অপসারণ অত্যন্ত প্রয়োজন। তাহলে সুতরাং দেখা যাচ্ছে যে দেহের সকল অঙ্গ প্রত্যঙ্গ তন্ত্রের মধ্যে যোগাযোগ থাকা প্রয়োজন, রক্ত সংবহন যোগাযোগ। আচ্ছা, আমরা রক্ত সংবহন নিয়ে পরে পড়বো, আগে আমরা পরিপাকতন্ত্রটা শেষ করি। দেখো, খাদ্য পরিপাক যদি আমরা দেখি, আমরা দেখো এখানে খাদ্য পরিপাকের মধ্যে ফার্স্টে যেটা আলোচনা করা হয়েছে লালা এবং এনজাইম। লালা, হ্যাঁ, লালা। তো মনে করো হ্যাঁ বলো। অধ্যায়টা মনে হয় পড়াইছেন, আমাদের পড়াইছে তো। আচ্ছা, পড়াইলে অসুবিধা নাই, আবার রিভিশন হবে আর কি। হ্যাঁ, সমস্যা নাই, রিভিশন হোক, ওকে। লালা এবং এনজাইম, হ্যাঁ, লালা এবং এনজাইম দেখো। তো মনে করো তুমি খুব মিষ্টি জাতীয় খাবার পছন্দ করো, তোমার সামনে এক থালা রসগোল্লা রাখা হলো, তাহলে তোমার মুখের ভিতরে কোনো পরিবর্তন লক্ষ্য করেছো কি? তো এটা হলো তোমার মুখের ভিতরে কিছু তরল পদার্থ, পানি জাতীয় উপস্থিতি অনুভব করছো কি? মানে তোমরা তেঁতুল তেঁতুল জাতীয় খাবার যদি সামনে রাখো, টক জাতীয় খাবার যদি সামনে রাখো, দেখবা যে মুখে লালা চলে আসছে, লালা। এইটাই বোঝানো হচ্ছে যে মুখরোচক কোনো কিছু দেখলে আমাদের মুখে লালা আসে। তো এখানে যদি আমরা দেখি, আমরা মুখ দিয়ে খাবার খাই, একটু পরে পরে কে আসে, আমরা মুখ দিয়ে খাবার খাই, এই যে এবং খাবার মুখে নিয়ে তা দাঁত দিয়ে চিবুতে থাকি। জিহ্বা খাবারগুলোকে নেড়ে ছেড়ে দেয় যেন এগুলো ভালো মতো করে চিবানো যায়। মুখের মধ্যে ওই খাবারগুলো লালার সাথে মিশ্রিত হয়। লালা এক প্রকার বর্ণহীন তরল পদার্থ। তাহলে লালা, লালা মানে তো বুঝছো, যেটাকে আমরা লেশ্য বলে আর কি তোমরা। এই লালা হচ্ছে এক প্রকার বর্ণহীন তরল পদার্থ। এটা কেমন? এটার কোনো বর্ণ নাই, হ্যাঁ। মুখের পিছনে অবস্থিত লালা গ্রন্থি থেকে লালা নিঃসৃত। তাহলে লালাগুলা কি থেকে আসে? লালাগুলা আসে লালা গ্রন্থি থেকে। আমাদের কিছু স্যালাইভারি গ্ল্যান্ড থাকে মুখের পিছনে, ওই স্যালাইভারি গ্ল্যান্ড থেকে আমাদের লালাগুলা নিঃসৃত হয়। স্যালাইভারি গ্ল্যান্ড হচ্ছে টোটাল 6টা, ঠিক আছে? টোটাল হলো 6টা বা 3 জোড়া। খাদ্য পরিপাকে লালার বিশেষ ভূমিকা আছে এবং লালা খাদ্যবস্তুকে পিচ্ছিল করে এবং গিলতে সাহায্য করে। তাহলে লালার কাজ কি? লালার কাজ হলো লালা খাদ্যবস্তুকে কি করে? পিচ্ছিল করে এবং গিলতে সাহায্য করে। তাছাড়াও লালা কিন্তু অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। এই লালাটা অ্যান্টিবায়োটিকের মতো কাজ করে। আমরা যখন কোনো একটা খাদ্যবস্তু খাই, ওই খাদ্যবস্তুতে যদি কোনো ক্ষতিকর ব্যাকটেরিয়া থাকে, অনেকগুলা ব্যাকটেরিয়া এই লালার উপস্থিতিতে মারা যায়। এজন্য আমরা এই লালাটাকে বলি অ্যান্টিব্যাকটেরিয়াল সিস্টেমের একটা অংশ, ঠিক আছে? লালায় এক ধরনের অনুঘটক বা এনজাইম থাকে। এনজাইম মানে কি আমরা বুঝবো, আপাতত তোমার অত বিস্তারিত না জানলেও হবে। এখন দেখো এখানে দেওয়া আছে অল্প করে। এনজাইম হলো এমন একটা বস্তু যা খাদ্যবস্তুর সাথে মিশে রাসায়নিক ক্রিয়ায় সাহায্য করে। মানে রাসায়নিক যে ক্রিয়া বিক্রিয়ায় সে সাহায্য করবে, তবে ক্রিয়া বিক্রিয়া শেষে নিজে অপরিবর্তিত থাকবে। মানে নিজের কোনো চেঞ্জ করবে না, তবে বিক্রিয়ার গতিকে সে বাড়ায় দিবে, ঠিক আছে? এটা নির্দিষ্ট তাপমাত্রা এনজাইম ভালো কাজ করে। নির্দিষ্ট এনজাইম নির্দিষ্ট কাজ করে। মনে করো ট্রিপসিন এনজাইমটা শুধু আমিষের উপর কাজ করে। আমিষ মানে হলো যে মাছ মাংস এগুলা, মাছ মাংস ডিম দুধ, এগুলো হচ্ছে তোমার আমিষ জাতীয় খাদ্য। তাহলে এই যে ট্রিপসিন নামক এনজাইমটা শুধু এই খাদ্যগুলোর উপরে কাজ করতে পারে, ঠিক আছে? এখন লালায় কী কী এনজাইম থাকে দেখো। লালার এনজাইম শ্বেতসারকে পরিবর্তন করে তোমার মল্টুজে পরিণত করে, ঠিক আছে? শর্করায় পরিণত করে। তাহলে দেখো লালায় কিন্তু কিছু এনজাইম থাকে। ওই এনজাইমটা শর্করা জাতীয় খাদ্য মানে হলো ভাত। শর্করা জাতীয় খাদ্য মানে বুঝছো? ভাত, এরপর হচ্ছে রুটি, এগুলো হচ্ছে শর্করা জাতীয় খাদ্য। এই কারণে শর্করা জাতীয় খাবার চিবানোর পরে কিছুক্ষণ মুখে রাখলে তা মিষ্টি লাগে। কেন মিষ্টি লাগে? কারণ এইগুলা খাবার পরে ভাত রুটি এগুলা বিভিন্ন এনজাইমের কারণে বিক্রিয়া হয়ে তোমার গ্লুকোজে পরিণত হয়ে যায়। জিহ্বা আমাদের খাদ্যবস্তু গিলতে সাহায্য করে। মুখের শেষ প্রান্ত থেকে দুটা নল আমাদের দেহের নিচে নেমে গেছে। দেখো, একটা হচ্ছে আমাদের, এটা যদি মুখ হয়, মুখ থেকে দুটা নল নিচে নামছে, দুটা নল। একটা হচ্ছে ডিরেক্ট ফুসফুসে চলে গেছে, একটা হচ্ছে ডিরেক্ট পাকস্থলীতে চলে গেছে, ঠিক আছে? এবং এই যে যেটা ফুসফুসে চলে গেছে তাকে আমরা বলি শ্বাসনালী, আর যেটা পাকস্থলীতে চলে গেছে তাকে আমরা বলি অন্ননালী, ঠিক আছে? এই নালী দিয়ে খাদ্য এবং পানীয় পাকস্থলীতে পৌঁছায়। তাহলে শ্বাসনালী দিয়ে বাতাস যায় আর অন্ননালী দিয়ে খাদ্যবস্তু যায়, ঠিক আছে? তাহলে আমাদের গলার ভিতর দিয়ে কয়টা নালী নেমেছে? টোটাল দুটা। একটা হচ্ছে অন্ননালী, অন্ন মানে হলো খাবার, যেটা দিয়ে খাবার নামে। আর একটা হলো শ্বাসনালী, যেটা দিয়ে আমাদের বাতাস আসা যাওয়া করে। এই নালী দিয়ে খাদ্য এবং পানীয় পাকস্থলীতে পৌঁছায়।
তাহলে আসো এখানে আমাদের দেখানো হয়েছে, দেখো এই জায়গাটাতে আমাদের একদম যেটা আছে সেটা হলো মুখগহ্বর। এটা হচ্ছে মুখগহ্বর, বাক্কাল ক্যাভিটি। মুখগহ্বর থেকে দেখো এখানে দুইটা নালী আসছে, এই যে এদিকে একটা, এদিকে একটা। এখানে কালো কালো যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার শ্বাসনালী, এগুলা তোমার দুটো ফুসফুসে চলে যাবে। আর এখানে লম্বা যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্ননালী। অন্ননালীটা পাকস্থলীতে গিয়ে পৌঁছেছে, হ্যাঁ। তাহলে এখন আমাদের এখানে বিস্তারিত দেওয়া আছে। দেখো ফার্স্ট হচ্ছে মুখছিদ্র, এরপর হচ্ছে মুখগহ্বর, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত নিয়ে পুষ্টিক নালী গঠিত। এই যে এখানে দেখো এখানে টোটাল কি কি আছে। এখানে হচ্ছে তোমার একদম শুরুতে কি মুখগহ্বর, এখানে হচ্ছে মুখছিদ্র। ফার্স্ট হচ্ছে মুখের ছিদ্রটা না, এখানে ফার্স্ট হচ্ছে মুখের ছিদ্রটা আছে, মুখের ছিদ্রটা, এই যে মুখের ছিদ্রটা। দেন হলো মুখগহ্বর, এটা হচ্ছে মুখছিদ্র, এটা হচ্ছে মুখগহ্বর। এরপর হচ্ছে এখানে নিয়ে আসছে কি অন্ন নালী, এটাকে কি বলবা, এটাকে বলবো অন্ন নালী, এটাকে অন্ন নালী বলবা। অন্ন নালীটা তোমার, অন্ন নালীটা পাকস্থলীতে বলতে হবে না তোমাদের, বারবার বলতে হবে না, তোমরা মাইক্রোফোন অফ করে বলতে পারো, সমস্যা নেই, এদিকে শোনা যাচ্ছে তো। অন্ননালী, হ্যাঁ, অন্ননালীটা পাকস্থলীতে এসে পৌঁছেছে। কোথায়? পাকস্থলীতে বা স্টমাকে। ভালো মতো করে শোনো, অন্ননালীটা কোথায় এসে পৌঁছেছে? পাকস্থলী বা স্টমাকে এসে পৌঁছেছে। দেন পাকস্থলী থেকে আমাদের এই খাবারটা চলে যাবে তোমার ক্ষুদ্রান্তে। পাকস্থলী থেকে কোথায় যাবে? এই যে ক্ষুদ্রান্তে, পেছানো পেছানো কিছু নালী দেখতেছো না, এগুলাকে তোমরা বলো আঁতুড়ি। এই যে আমরা গরু কাটার পরে আঁতুড়ি দেখো না বিভিন্ন, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত। আঁতুড়ি দুই প্রকার, মানে অন্ত্র, এটাকে কি বলা হয়? এটাকে বলা হচ্ছে অন্ত্র। অন্ত্র দুই প্রকার, একটা হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা হচ্ছে বৃহদন্ত। এখানে দেখো ছোট ছোট যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত, একটা বড় মোটা দেখতে পাচ্ছ না, এটা হচ্ছে বৃহদন্ত। এটাকে কি বলবা? এটা হচ্ছে বৃহদন্ত, ওকে। আচ্ছা, তাহলে এটা হচ্ছে তোমার পাকস্থলী গেল, পাকস্থলী থেকে ক্ষুদ্রান্তে যাবে, ক্ষুদ্রান্ত থেকে এবার চলে যাবে বৃহদন্ত। বৃহদন্ত গিয়ে এবার এখানে শোষণ হবে খাদ্যবস্তুগুলো, বৃহদন্ত গিয়ে এবার মলাশয়ে যাবে, মলাশয় থেকে অপ্রয়োজনীয় খাদ্যবস্তু পাইপথ দিয়ে বেরিয়ে যাবে। এটাই হচ্ছে টোটাল প্রসেস, ওকে। জি স্যার। এখন আমাদের এই অংশগুলো বলা জি হয়েছে, তাহলে এগুলো সব কিন্তু পৌষ্টিক নালী। এগুলো কি, এটা হচ্ছে টোটাল একটা নালীর মতো না? এই যে একদম মুখ থেকে শুরু করে, জি মুখ স্যার। থেকে শুরু করে পাকস্থলী থেকে গিয়ে একদম শুরু ক্ষুদ্রান্ত হয়ে বৃহদন্ত গিয়ে পায়ুপথ পর্যন্ত সবটা হচ্ছে একটা নালী। একটা নালী, এটাকে বলবো আমরা পৌষ্টিক নালী। এটাকে কি বলবা? এটাকে বলবো পৌষ্টিক নালী। তাহলে মুখছিদ্র, মুখগহ্বর, অন্ননালী, পাকস্থলী, ক্ষুদ্রান্ত, বৃহদান্ত, এগুলো সব হচ্ছে একটা পৌষ্টিক নালী। এছাড়াও পৌষ্টিক নালীর সাথে রয়েছে বিভিন্ন এনজাইম বা জারক রস নিয়ন্ত্রণকারী বিভিন্ন গ্রন্থি। দেখো তিন ধরনের গ্রন্থির কথা বলা হয়েছে, একটা হচ্ছে লালা গ্রন্থি, অগ্নাশয় এবং যকৃৎ। দেখো একদম মুখে, একদম মুখে যেটা যেগুলো আছে সেটা হচ্ছে লালা, এখানে যদিও চিত্রে ভালো মতো দেখা যাচ্ছে না, এগুলো কিছু লালা গ্রন্থি থাকে এখানে, হ্যাঁ। কি থাকে? লালা গ্রন্থি, যেগুলো থেকে লালা রসকরণ হবে। জি স্যার। এরপরে এখানে দেখো এটা হচ্ছে তোমার জি। এখানে যকৃৎ দেখা যাচ্ছে, এই যে এটা হচ্ছে তোমার যকৃৎ, হ্যাঁ। এই বড় যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে যকৃৎ বা লিভার। এটাকে কি বলবা? লিভার বা কলিজা আর কি, এটাকে বাংলায় বলা হয় লিভার। যকৃৎ। এটা হচ্ছে যকৃৎ। এরপরে যকৃতের কলিজা। নিচে, যকৃতের নিচে পাথার মতো একটা অঙ্গ দেখতে পাচ্ছ না, পাথার মতো, এটাকে বলবা জি। অগ্নাশয়। এটা হচ্ছে কি? এটা হচ্ছে অগ্নাশয়। এটাকে কি বলবা? এটাকে বলবা অগ্নাশয়। এই অগ্নাশয়ের কিন্তু অনেক কাজ আছে, অগ্নাশয়ের কিন্তু অনেক কাজ আছে। অগ্নাশয় থেকে অনেকগুলো এনজাইম করিতে হয়, অগ্নাশয় থেকে অনেকগুলা হরমোন করিতে হয়। একটা হরমোন হলো ইনসুলিন। একটা হরমোনের নাম কি? ইনসুলিন। ইনসুলিন শব্দটার সাথে নিশ্চয়ই তোমরা পরিচিত, বাসায় কারো ডায়াবেটিস থাকলে ইনসুলিন দিতে হয়। এই যে দেখো অগ্নাশয় থেকে জি স্যার। যখন, অগ্নাশয় থেকে যখন ইনসুলিনটা পর্যাপ্ত পরিমাণে খরিত হবে না, অগ্নাশয় থেকে, অগ্নাশয় থেকে যখন পর্যাপ্ত পরিমাণ ইনসুলিন খরিত হবে না, তখন আমাদের দেহে গ্লুকোজের লেভেলটা বেড়ে যায়, তখন সেটাকে বলা হচ্ছে ডায়াবেটিস। তখন কি করতে হয়? বাইরে থেকে এক্সট্রা ইনসুলিন দিতে হয়, বুঝে গেছে? আসো, তাহলে এখানে আমাদের যেটা আছে তিন ধরনের গ্রন্থি আছে, একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে অগ্নাশয়, একটা হচ্ছে যকৃৎ। একটা হচ্ছে লালা গ্রন্থি, একটা হচ্ছে অগ্নাশয়, একটা হচ্ছে যকৃৎ। এছাড়া পাকস্থলী ও ক্ষুদ্রান্তের প্রাচীরে আছে আরও এনজাইম। এখানে পাকস্থলীতেও কিছু এনজাইম আছে, ক্ষুদ্রান্তেও কিছু এনজাইম আছে, বুঝছো? তাহলে পাকস্থলী এবং ক্ষুদ্রান্তের প্রাচীরে আছে আরও এনজাইম এবং জারক রস নিয়ন্ত্রণকারী ক্ষুদ্র ক্ষুদ্র গ্রন্থি, ঠিক আছে। এখন আমরা মুখছিদ্রে কী কী আছে এগুলো একটু পড়ি। মুখছিদ্র তোমরা সবাই জানো, মুখছিদ্র থেকে পরিপাক নালী শুরু হয়। এই যে এই মুখছিদ্র যেটাকে আমরা বলতেছি ক্যাভিটি, হ্যাঁ, এই মুখছিদ্র দিয়ে আমাদের পরিপাক নালীর যেখান দিয়ে আমরা খাবারটা ঢুকাই। মুখছিদ্রের উপরে রয়েছে উপরের টুট, নিচে রয়েছে নিচের টুট। তাহলে মুখছিদ্রে এক জোড়া টুট আছে না, টুট, ঠোঁটদ্বয় খোলা এবং বন্ধ করে খাদ্য গ্রহণ নিয়ন্ত্রণ করে। এই ঠোঁটদ্বয় খুলে যখন আমরা খাবারটা গ্রহণ করি, বন্ধ যখন থাকে তখন খাবারটা আমরা ভিতরে ঢুকাই ফেলি।
এই ছিদ্র পথেই খাদ্য পরিপাক নালীতে প্রবেশ করে। দেখো এই খাবারটা এখন কোথায় প্রবেশ করবে? পরিপাক নালীতে চলে যাবে এই খাবারটা। এরপরে মুখগহ্বর। মুখগহ্বর হলো খাদ্যটা যেখানে কিছুক্ষণ সময়ের জন্য জমা থাকবে। তাহলে খাদ্য মুখছিদ্রের পরে মুখগহ্বর অবস্থান, সামান্য দাঁতসহ দুটি চোয়াল দ্বারা মুখগহ্বর বেষ্টিত থাকে। তাহলে এখানে দেখো আমাদের এই যে মুখগহ্বর হলো এটা, এখানে কি কি পাবা? এখানে দাঁত পাবা, কিছু দাঁত, হ্যাঁ, দাঁতের প্রকারভেদে আমরা আসতেছি। তাহলে এই যে মুখগহ্বর বেষ্টিত, তো লালা গাছের যেটা একটু বুঝে দেন তো আবার একটু। বুঝি না, আবার বলো। লালার ব্যাপারে একটা বলতেছেন না, এটা একটু করা। লালার ব্যাপারে একটা বলতেছেন না এখন, এটা একটু করে আবার বলেন যে। কই মানে কোন অংশটা? এখানে লালা 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 এই পৃষ্ঠায় নাকি অপর পৃষ্ঠায়? মু- এই পৃষ্ঠায় স্যার মুখ গহ্বরটিটা। আচ্ছা আচ্ছা, মুখগহ্বর, হ্যাঁ। তাহলে দেখো মুখছিদ্রের পরে মুখগহ্বর অবস্থান, হ্যাঁ। এই যে আমাদের এখানে দেখো এটা হচ্ছে মুখছিদ্র, মানে যেটা ঠোঁট, ঠোঁট ছিল মানে তোমাদের ঠোঁট, ওই ঠোঁট দ্বারা বেষ্টিত যে ছিদ্র এটাকে বলা হচ্ছে মুখছিদ্র, হ্যাঁ। এই মুখছিদ্রের ভিতরে যে একটা গহ্বর দেখতে পাচ্ছ না, এই গহ্বরটাই হচ্ছে তোমার জি স্যার। মুখগহ্বর, হ্যাঁ, মানে যেটা মুখ বলো আর কি তোমরা, যেখানে খাবারটা জমা রাখো নিয়ে, ঠিক আছে। এরপর এখানে কি কি আছে? এখানে দাঁত আছে, দুটো চোয়াল দ্বারা বেষ্টিত মুখগহ্বর, এর উপরে রয়েছে তালু। দেখো মুখগহ্বরের উপরে, উপরে যেটা আছে, এই যে উপরে যেটা রয়েছে এটা হচ্ছে তালু, উপরে যেটা আছে এখানে মুখগহ্বরের উপরে যেটা আছে এটা হচ্ছে তালু, মুখগহ্বরের উপরে যেটা আছে এটা হচ্ছে তালু, হ্যাঁ, তালু। এরপরে কি কি? আমি এটা এই কথাবার্তা বলিও না আশেপাশে, এগুলো এখানে সাউন্ড আছে। আচ্ছা, তাহলে এই নিচের দিকে রয়েছে জিহ্বা। নিচের দিকে কি রয়েছে? নিচের দিকে রয়েছে জিহ্বা, ঠিক আছে, জিহ্বা বা টাং। এছাড়াও দুই পাশে রয়েছে 3 জোড়া লালা গ্রন্থি। তাহলে মনে রাখতে হবে লালা গ্রন্থি কয় জোড়া? লালা গ্রন্থি হচ্ছে টোটাল 3 জোড়া, লালা গ্রন্থি টোটাল 3 জোড়া, হ্যাঁ। এখন আসলে দাঁত, দাঁতের কাজ কি? দাঁত খাদ্যবস্তুকে কেটে ছোট ছোট টুকরোয় পরিণত করে বা পেশনে সাহায্য করে। এগুলো পেশন, পেশন মানে পিষতে সাহায্য করে আর কি। এই সময় জিহ্বা খাদ্যবস্তুর স্বাদ গ্রহণ করে। জিহ্বার কার এখানে জিহ্বা থাকে, এই যে জিহ্বা থাকে, জিহ্বাতে কিছু টেস্ট বাড থাকে, হ্যাঁ, কি থাকে? টেস্ট বাড থাকে। এই টেস্ট বাডের কাজ হলো আমরা যে মিষ্টি জাতীয় খাবার খাই এই মিষ্টান্নতা অনুভব করা, আমরা যে লবণ জাতীয় খাবার খাই লবণটা অনুভব করা, লবণাক্ততা অনুভব করা, তিতা জাতীয় কিছু খেলে তিক্ততাটা অনুভব করা। তাহলে খাবারের স্বাদটা গ্রহণ করে এবং খাদ্যবস্তুকে বারবার দাঁতের নিচে পাঠিয়ে চিবাতে সাহায্য করে। আলটিমেটলি জিহ্বার কাজ কি? জিহ্বার কাজ হলো খাবারের স্বাদ গ্রহণ করা এবং খাদ্যবস্তুকে দাঁতের নিচে পাঠানো। লালা গ্রন্থি থেকে লালা খাদ্যকে পিচ্ছিল করে। তাহলে লালা গ্রন্থি থেকে আমাদের কি পাবো? লালা গ্রন্থি থেকে লালা পাবো এবং লালা খাদ্যবস্তুকে পিচ্ছিল করতে সাহায্য করে এবং এই পিচ্ছিল করার জন্য আমরা সহজে গিলতে পারি খাবারটাকে, বুঝছো? এরপর হচ্ছে লালারসে এক ধরনের এনজাইম আছে, উৎসেচক বা এনজাইম আছে, যা শ্বেতসারকে আংশিক ভেঙে শর্করায় পরিণত করে। শ্বেতসার মানে হলো তোমার ভাত, রুটি এই জাতীয় খাবারগুলা। তাহলে এই যে ভাত, রুটি এই জাতীয় খাবারগুলোকে শর্করায় পরিণত করে। তাহলে মানুষের স্থায়ী দাঁত হলো 32টা, টোটাল 32টা করে আমরা স্থায়ী দাঁত পাবো, হ্যাঁ। তো এটা হচ্ছে টোটাল তোমার উইজডম টিথ মানে আক্কেল দাঁত সহ টোটাল 32টা। স্বাভাবিকভাবে তোমার একটা নির্দিষ্ট বয়স অবধি আমাদের দাঁত থাকে টোটাল 28টা। যখন একটা নির্দিষ্ট বয়স হয় আক্কেল দাঁত উঠে তখন আমাদের টোটাল আক্কেল দাঁত হলো টোটাল 4টা, টোটাল 32টা করে দাঁত হয়। এবং প্রতি চোয়ালে দেখো 32টা যদি দাঁত হিসাব করো তুমি, প্রতি চোয়ালে দাঁত পাবা 16টা। এখন দাঁতের মধ্যে কিছু প্রকারভেদ আছে, হ্যাঁ। দাঁত হলো টোটাল 4 প্রকার, দাঁত হলো টোটাল 4 প্রকার। একটা হচ্ছে কর্থন দাঁত, একটা হচ্ছে কর্থন, এই যে একদম এটা হচ্ছে তোমার একটা উপরের মানে যে কোনো একটা ধরো চোয়াল, চোয়ালের মধ্যে একদম পাশাপাশি একদম মুখের আগায় যে দাঁতগুলো দেখতে পাচ্ছ তোমরা ধরে ধরেও দেখতে পারো দাঁতগুলা, এটা হচ্ছে কর্থন দাঁত, এটার নাম হচ্ছে কর্থন দাঁত। এই কর্থন দাঁতের কাজ হলো খাবারটাকে ছোট ছোট করে কাটা, হ্যাঁ, খাবারটাকে ছোট ছোট করে কাটা। এরপরে একটা এখানে চোখা দাঁত দেখতে পাবা, সবার কাছে আছে এই দাঁতটা, অনেকটা আমাদের ওই যে তোমার কুকুর আছে না, কুকুরের ক্ষেত্রে এই দাঁতটা অনেক ভালো করে দেখা যায়। কুকুর তোমরাও ধরে দেখো এখানে একটা ছেদন দাঁত আছে, এটা হচ্ছে খাদ্যবস্তুকে বা শক্ত শক্ত জিনিসকে ছিঁড়ে, এটা এই সাহায্যে শক্ত জিনিসকে ছিঁড়ে। এরপর আর একটু যদি পিছনে আসো এখানে যে দুইটা দাঁত দেখতে পাবা এগুলো হচ্ছে প্রিমোলার বা অগ্র পেশন দাঁত। এই দাঁতের নাম কি?
অগ্রপেশন দাঁত। এই অগ্রপেশন দাঁত খাদ্যবস্তুকে চর্বণ ও পেষণ করতে সাহায্য করে। এই খাদ্যবস্তুকে কি করে? চর্বণ এবং পেষণ করতে সাহায্য করে, ঠিক আছে? চর্বণ ও চর্বণ এবং পেষণ মানে চর্বণ মানে হচ্ছে বিকাশ। চিবানো, বিচার। চর্বণ মানে হলো চিবানো, আর পেষণ মানে হলো পিষতে সাহায্য করা। এরপর আসছে যে পেষণ দাঁত। পেষণ দাঁতগুলা খাদ্যবস্তুকে চিবাতে এবং পিষতে সাহায্য করে ইত্যাদি। তাহলে আমরা টোটাল এই যে পিছনের দিকে যেটা পাইলাম, এই দুটা হচ্ছে পেষণ দাঁত। এবং পেষণ দাঁতের মধ্যে একদম লাস্টে যেটা আছে এটার নাম হলো আক্কেল দাঁত। এটার নাম হলো কি? আক্কেল দাঁত, ঠিক আছে? তাহলে আক্কেল দাঁত হলো টোটাল আমাদের চারটা, এদিকে একটা এদিকে একটা, সেমভাবে উপরের পৃষ্ঠেও দুইটা থাকবে, টোটাল হলো চারটা। আক্কেল দাঁত হলো টোটাল কয়টা? চারটা, মনে রাখিও, হ্যাঁ। আচ্ছা, তাহলে আমরা টোটাল মুখগহ্বর নিয়ে জানলাম। মুখগহ্বরে কি কি আছে? মুখগহ্বরে 3 জোড়া লালা গ্রন্থি আছে, একটা জিহ্বা আছে এবং দাঁত আছে। দাঁত হচ্ছে তোমার 4 প্রকারের: কর্থন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত এবং পেশন দাঁত। বুঝতে পারছো? ওকে, এতটুকুতে কার কোনো সমস্যা আছে? সবাই বুঝছো? স্যার 5 নম্বর অধ্যায়টা পড়াইছেন। হ্যাঁ, কারো কি সমস্যা আছে এতটুকুতে? স্যার 3 নম্বর অধ্যায়টা পড়াবেন না? পড়াবো না বাবা, স্যার। পড়াবো। আপাতত না, আগে অধ্যায়টা শেষ করি, তারপর পড়াবো। স্যার দাদাকে একটু করে বোঝাবেন তাহলে। স্যার আজকে পড়ান। না, আজকে এটা পড়াবো, এ পড়াবো। আচ্ছা স্যার, তাহলে দাঁতটা একটু করে পড়া দেন। দাঁতেরটা কুকুরের দাঁতটা একটু করে পড়া দেন। স্যার কুকুরের দাঁতটা একটু করে আবার পড়া দেন। আবার পড়াবো। তোমরা বেশি কথা বলতেছো, বুঝছো? অনলাইন ক্লাসে এত বেশি কথা বলতে হয়। আচ্ছা, আমি পড়াচ্ছি, হ্যাঁ। না বুঝলে বলবা, যে কোনো কিছু না বুঝলে বলবা। দেখো, স্যার বাজে বাজে আসতেছে, তার জন্য বুঝতেছি না। তোমার মনে হয় নেটে সমস্যা, ওই জন্য। বাকি সবাই বুঝতেছো ঠিকঠাক ভাবে? স্যার পুষ্পমণি, জি, তুমি বুঝতে আমার পারছো? থেকে ওই রকম। স্যার আমিও বুঝতেছি না। স্যার আমিও বুঝতেছি না। তুমি বুঝতেছো না? এই যে। বেজে বেজে যাচ্ছে কথা। না জি স্যার। স্যার। হ্যাঁ স্যার। ভালো। এই ইভা বলো তো, ইভা তুমি কি বুঝতে পারছো ঠিকঠাক ভাবে? কথা কি সাউন্ড ঠিকঠাক ভাবে যাচ্ছে? জি স্যার, যাচ্ছে। ওকে, সবাই মাইক্রোফোনটা অফ করো, হ্যাঁ। এই যে শামসুল আলম, তারপর এদিকে রেসমিন আক্তার, মাইক্রোফোনটা অফ করো, হ্যাঁ। তোমরা যে সাউন্ড করলে এগুলা অন্যদের একটু, তোমার ওই যে আমার সাউন্ডের সাথে যখন এক কোলাপস করতেছে তখন সাউন্ডের সমস্যা হচ্ছে, হ্যাঁ। তোমার মাইক্রোফোন অফ করো, দেখবা যে সবাই ঠিকঠাকভাবে বুঝতে পারতেছো। যখন কোনো কোয়েশ্চেন করবা, কোনো কিছু না বুঝবা, মাইক্রোফোনটা অন করে তারপর আমাকে জিজ্ঞেস করবা, হ্যাঁ। তাহলে আমি সাথে সাথে উত্তর দিতে পারবো, ওকে? কোনো কিছু না বুঝলে জিজ্ঞেস করবা। আচ্ছা, দাঁত অংশটা আরেকবার দেখিয়ে দিচ্ছি তাহলে। এখানে দেখো, আমাদের দাঁত দাঁত হচ্ছে টোটাল 4 প্রকার। কয় প্রকারের? 4 প্রকারের, হ্যাঁ। একটা হচ্ছে কর্তন দাঁত, ছেদন দাঁত, অগ্রপেশন দাঁত, পেশন দাঁত, ঠিক আছে? কর্তন, ছেদন, অগ্রপেশন এবং পেশন। কর্তন দাঁত হচ্ছে একদম শুরুর দাঁত দুটা। এই যে এটাকে তুমি দুই ভাগে ভাগ করে ফেলছো, এই দাঁতটাকে দুই ভাগে ভাগ করলে শুরুতে যে দুইটা পাবা এগুলো হচ্ছে কর্তন দাঁত। শুরুতে যে দুইটা পাইলা এগুলো হচ্ছে কর্তন দাঁত, হ্যাঁ। কর্তন দাঁতের কাজ হলো খাবারগুলোকে ছোট ছোট করে কাটা, ঠিক আছে? এরপরে যেটা আছে এগুলো হচ্ছে ছেদন দাঁত। এরপরের একটা ছেদন দাঁত কিন্তু এক পাশে একটা, তার মানে এদিকে একটা, টোটাল 4টা। আমি এটা বোঝাই দিচ্ছি একটু পরে। এটা হচ্ছে কর্থন দাঁত, হ্যাঁ। কর্থন দাঁত গেল। এরপরে ছেদন দাঁত হলো এখানে চুকা দাঁত যেটা আছে, এটা চুকা দাঁত, হ্যাঁ। এটা কুকুরের, তোমরা ভালো মতো করে বুঝতে পারবা, বা তোমরা এখন ধরে দেখো, এখানে একটা চিকন টাইপ যে দাঁতটা দেখতে পাচ্ছ তোমার দুই দাঁতের পরে, এটাই হচ্ছে তোমার ছেদন দাঁত, ওকে। এরপর হচ্ছে অগ্রপেশন। অগ্রপেশন দাঁতটা হচ্ছে পরের দুইটা, এর পরের দুইটা হচ্ছে অগ্রপেশন। অগ্রপেশনের কাজ হলো খাদ্যবস্তুকে চর্বণ এবং পেশনে সাহায্য করা, মানে হলো খাদ্যবস্তুকে তোমার চিবানো এবং পিষতে সাহায্য করা। খাদ্যবস্তুকে চিবানো এবং পিষতে সাহায্য করা, এটা হচ্ছে অগ্রপেশনের দাঁত। বুঝতে পারছো? এরপর হচ্ছে পেশন দাঁত। পেশন দাঁত হচ্ছে একদম লাস্টের তিনটা। পেশন দাঁত হচ্ছে একদম লাস্টের তিনটা। এই পেশন দাঁতও খাদ্যবস্তুকে চিবাতে এবং পিষতে সাহায্য করে। এবং এই পেশন দাঁতের মধ্যে, বড় চারটা গুলি লাস্টের। হ্যাঁ, একদম পিছনের তিনটা, একদম পিছনের তিনটা হলো পেশন দাঁত, হ্যাঁ। বড় বড় গুলি। হ্যাঁ হ্যাঁ, এই বড় বড়গুলা,
এই বড় বড়গুলা হলো পেষণ দাঁত, এবং এই সর্বশেষ পেষণ আক্কেল দাঁত দাঁত যেটা আছে, বলে। সর্বশেষ পেষণ দাঁত যেটা আছে এটাকে আমরা বলবো আক্কেল দাঁত, বুঝা গেছে? বা উইজডম টিথ, এটাকে আমরা কি বলবো? উইজডম টিথ বা আক্কেল দাঁত। এটা একটা নির্দিষ্ট আক্কেল দাঁত। বয়সের পরে উঠে, এটা সবার পাবা না, তোমাদের হয়তো অনেকেরই উঠে নাই, ম্যাক্সিমামের উঠে নাই, আরও কিছুদিন পরে করে উঠবে, ঠিক আছে? অনেক কষ্ট এটা যখন ওঠে, তীব্র ব্যথা হয়। তাহলে দেখো আমাদের সর্বশেষ যে তিনটা দাঁত এগুলো হচ্ছে পেষণ দাঁত, এর মধ্যে সর্বশেষ দাঁতটা হচ্ছে আক্কেল দাঁত, ঠিক আছে? এখন আসো আমরা যদি সংখ্যাগুলো বলি কোনটা কয়টা আছে, তোমাদের বইয়ে যদিও দেয়া নাই, তারপরে তোমরা লিখে নিতে পারো খাতায়। দেখো, কর্থন দাঁত হলো এদিকে দুইটা না, তার মানে 2 গুণন 4 দিবা, 4 দুগুণে 8টা। কর্থন দাঁত হলো টোটাল কয়টা? 8টা, ঠিক আছে? আর এদিকে ছেদন দাঁত হলো তোমার 4টা, ছেদন দাঁত হলো কয়টা? 4টা। এবার আসো অগ্রপেশন দাঁত, অগ্রপেশন দাঁতও কয়টা? 8টা, অগ্রপেশন দাঁত হলো 8টা। এরপর আসো যে আমরা যদি এখানে 3 3 4 12, এদিকে আমরা পেশন দাঁত পাবো টোটাল কয়টা? এটা এখানে 3টা 4 দ্বারা 12টা, টোটাল 12টা। তাহলে দেখো কর্থন দাঁত পাবো 8টা, ছেদন দাঁত পাবো 4টা, অগ্রপেশন দাঁত পাবো 8টা, পেশন দাঁত পাবো 12টা। 8 এ 4 এ 12, তারপর হচ্ছে তোমার 12 আর 8 হলো তোমার কত? 20, 20 আর 12 হচ্ছে 32, টোটাল 32টা মিলছে, ঠিক আছে? গেল। এখন আসো অন্যান্য যে অংশগুলো আছে এগুলো নিয়ে যদি পড়ি। এরপর হচ্ছে গলবিল, মুখগহ্বরের পরে এর অবস্থান, এর মাধ্যমে খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ননালী বা গ্রাসনালীতে যায়, এবং গলবিলে কোনো এনজাইম নিঃসৃত হয় না, তাই এখানে কোনো খাদ্যবস্তু পরিপাক হয় না। এখানে দেখো আমাদের এই জায়গাটাতে একটা বড় নালী বেরিয়েছে না, এই যে এই নালীটা, এই নালীটা, এই নালীটা হচ্ছে গলবিল। হ্যাঁ, এই নালীটা হচ্ছে কি এখানে যে গলবিল, মানে এই অংশটা আর কি, একদম উপরের অংশটা, উপরের অংশটা যদি খেয়াল করো, এই অংশটা, জাস্ট এই অংশটা হচ্ছে গলবিল, ঠিক আছে? এই অংশটা কি? গলবিল। এবং গলবিলের পরেই ঠিক আছে অন্ননালী, গলবিলের পরে কি আছে? অন্ননালী। তাহলে এই অংশটা হচ্ছে গলবিল, গলবিলের একটু পরে কি শুরু হয়েছে? অন্ননালীটা শুরু হয়েছে, বুঝতে পারছো? তাহলে এই যে গলবিল, হ্যাঁ, মুখগহ্বরের পরে এর অবস্থান, এর মাধ্যমে খাদ্যবস্তু মুখগহ্বর থেকে অন্ননালী বা গ্রাসনালীতে যায়। গলবিলে কোনো এনজাইম নিঃসৃত হয় না, তাই এখানে কোনো খাদ্যবস্তু পরিপাক হয় না। খেয়াল করো, গলবিলে কিন্তু কোনো রকম খাদ্যবস্তু পরিপাক হয় না, ঠিক আছে? গলবিলে কোনো খাদ্যবস্তু পরিপাক হয় না, কারণ এখানে খাদ্য না, এখানে কোনো এনজাইম কাজ করে না, ঠিক আছে? এই গলবিল থেকে খাবার এবার যাবে তোমার অন্ননালীতে। এর পরের অংশে যেটা দেখতে পাচ্ছ, গলবিলের পর একটা লম্বা নালী দেখতে পাচ্ছ না এখানে? এই যে লম্বা যে নালীটা বেরিয়েছে এটার নাম হচ্ছে অন্ননালী। এটার নাম কি? বড় যে নালীটা দেখতে পাচ্ছ এটার নাম হচ্ছে অন্ননালী। এখানে যে নালীটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে অন্ননালী, এটা হচ্ছে অন্ননালী, ঠিক আছে? তাহলে গলবিল, গলবিল থেকে গেল অন্ননালী, অন্ননালী থেকে যাবে পাকস্থলীতে। তাহলে গলবিল এবং পাকস্থলীর মাঝখানের অবস্থান, খাদ্যবস্তু এর ভিতর দিয়ে গলবিল থেকে পাকস্থলীতে যায়। হ্যাঁ, এর পরের অংশ হলো পাকস্থলী। তাহলে এই যে গলবিল হয়ে খাদ্যবস্তুটা আসলো, এর পরের অংশ হলো কোথায়? পাকস্থলীতে চলে যাবে। এবার পাকস্থলীতে গেল, পাকস্থলী দেখো অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে এর অবস্থান। এটা কোথায় থাকে? এটা হচ্ছে অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মধ্যবর্তী স্থানে, অন্ননালী এবং ক্ষুদ্রান্তের মাঝখানে। গলবিল ও অন্ননালীর ক্রমসংকোচনের ফলে পিচ্ছিল খাদ্যবস্তু এখানে এসে জমা হয়, মানে ক্রমসংকোচন, এটাকে আমরা বলি পেরিস্টালসিস। মানে এখানে গলবিলটা এভাবে সংকুচিত হয়, সংকুচিত হলে খাদ্যবস্তুটা এই দিকে নেমে আসে। হ্যাঁ, খাদ্যবস্তুটা চাপের কারণে এদিকে নেমে আসে, এসে জমা হয়। পাকস্থলী আকৃতির থলের মতো, এই যে পাকস্থলীটা এরকম থলের মতো না, এর প্রাচীর বেশ পুরু এবং পেশিবহুল। এর প্রাচীরটা কেমন? এর প্রাচীরটা অনেক মোটা। হ্যাঁ, এর প্রাচীরটা কেমন? মোটা, এবং অনেকগুলো পেশি আছে, মানে মাংস আছে। পাকস্থলীর প্রথম এবং শেষ অংশে পেশিবলয় রয়েছে। দেখো এখানে পাকস্থলী শুরু হয়েছে, এটা হচ্ছে প্রথম অংশ, এটা হচ্ছে পাকস্থলী শেষ হয়েছে, এখানে হচ্ছে শেষ হয়েছে। এখানে শুরুতে এবং শেষ অংশে কিছু পেশিবলয়, পেশিবলয় মানে হলো এখানে কিছু আংটির মতো একটা মাংস আছে আর কি। হ্যাঁ, পেশিবলয়, এটাকে আমরা স্পিংটার বলি ইংরেজিতে। তাহলে এখানে একটা এরকম একটা পেশিবলয় আছে। পেশিবলয়ের কাজ হলো পাকস্থলীতে খাদ্য আসা এবং যাওয়াটা নিয়ন্ত্রণ করা। মানে হলো এই পেশিবলয়টা যখন সংকুচিত হয়ে যায়, ছোটো হয়ে যায়, পাকস্থলীতে খাদ্য আসাটা কমে যায়, পাকস্থলীতে আস্তে আস্তে খাদ্য আসে। আবার এই পেশিবলয়টা যখন তোমার এখানে সংকুচিত হয়ে যায়, পাকস্থলীটা তোমার পাকস্থলী থেকে আস্তে আস্তে খাদ্যটা বেরিয়ে যায়। এখন এই পেশিবলয় যদি না থাকতো কি সমস্যা হতো? খেয়াল করো,
তুমি মনে করো খাবারটা খাইছো, খাবারটা খাওয়ার পরে পেশি বলয় যদি অনেক বেশি প্রসারিত অবস্থায় থাকে, মোটা অবস্থায় থাকে, তোমার খাবারটা পাকস্থলী থেকে খুব দ্রুত বেরিয়ে যাবে। তুমি এই খাবা, এই ক্ষুধা লাগবে, এই এখন খাবা, আবার একটু পরে ক্ষুধা লাগবে। তাহলে এটা হয় না কেন? কারণ আমরা যখন খাবারটা খাই তখন এখানে পেশি বলয়গুলো ছোটো হয়ে যায়। পেশি বলয় ছোটো হলে তোমার এখানে যে খাবারটা পাকস্থলী থেকে যাচ্ছে, খাবারটা আস্তে আস্তে যায়, আস্তে আস্তে গেলে খাবারটা অনেকক্ষণ ধরে পাকস্থলীতে জমা থাকে, ফলে আমাদের ভরা পেট থাকে, ঠিক আছে। বাট যদি এই পেশি বলয়টা না থাকতো, খাবারটা যাওয়া মাত্র এদিকে চলে যাইতো, তোমার ওয়াশরুমে যাইতে হইতো, হ্যাঁ, সাথে সাথে ওয়াশরুমে যাইতে হইতো, আবার তোমার ক্ষুধা লাগতো, আবার তোমার খাবার খাইতে হতো, এভাবে মানে কন্টিনিউয়াস হইতে থাকতো। বাট আল্লাহ তাআলা আমাদেরকে এমনভাবে সৃষ্টি করেছেন, এখানে কিছু তোমার পেশি বলয় দিয়ে দিয়েছেন, যে পেশি বলয়ের জন্য আমাদের এই খাবারটা আস্তে আস্তে যাইতে পারে, ঠিক আছে। পাকস্থলীর প্রাচীরে গ্যাস্ট্রিক গ্রন্থি নামে প্রচুর গ্রন্থি থাকে। দেখো, পাকস্থলী মানেই হলো গ্যাস্ট্রিক। তোমরা গ্যাস্ট্রিক মানে জানো একটা সমস্যা, একটা রোগ, বাট গ্যাস্ট্রিক কিন্তু কোনো রোগ না, বুঝছো? তোমরা এখন পড়ালেখা করতেছো না, একটু বুঝতেছো, তাহলে গ্যাস্ট্রিক কিন্তু রোগের নাম না, গ্যাস্ট্রিক হলো পাকস্থলীর নাম। বলো তো গ্যাস্ট্রিক কিসের নাম? গ্যাস্ট্রিক হলো মূলত পাকস্থলীর নাম, মনে রেখো, গ্যাস্ট্রিক হলো মূলত পাকস্থলীর নাম। এবং এই পাকস্থলীতে যে গ্রন্থিগুলো থাকে, এই গ্রন্থিগুলোর নাম হলো গ্যাস্ট্রিক গ্রন্থি। এই পাকস্থলীতে যে গ্রন্থিগুলো থাকে এটাকে কি বলবা? এটাকে বলবা গ্যাস্ট্রিক গ্রন্থি। এই পাকস্থলীতে প্রচুর পরিমাণে গ্যাস্ট্রিক গ্রন্থি থাকে। এখানে খাদ্য সাময়িক জমা থাকে, অন অ্যাভারেজ 2 থেকে 6 ঘন্টা অবধি জমা থাকতে পারে খাদ্যটা, হ্যাঁ। আমিষ জাতীয় খাদ্য হলে অনেক বেশি সময় ধরে জমা থাকে, যেহেতু এগুলো পরিপাক হতে সময় লাগে। তো গ্যাস্ট্রিক গ্রন্থির পাচক রস পরিপাকে সহায়তা করে। আমাদের এই গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে কিছু এনজাইম করিত হয়, কিছু রস করিত হয়, এই রসগুলা তোমার খাদ্য পরিপাকে সাহায্য করে, বোঝা গেছে? তাহলে আসো, এই এই পাকস্থলী থেকে এবার চলে যাবে খাদ্যটা ক্ষুদ্রান্ত। এখানে আমরা অনেকগুলো প্যাচ প্যাচ অংশ দেখতে পাচ্ছি না, এই যে এখানে দেখো অনেকগুলো পেঁচানো পেঁচানো অংশ দেখতে পাচ্ছ না, এই যে এই জায়গাটাতে এইখান থেকে অনেকগুলো পেঁচানো পেঁচানো অংশ দেখতে পাচ্ছ না, এগুলো হচ্ছে ক্ষুদ্রান্ত, হ্যাঁ, যেগুলোকে তোমরা আতুরি বলো বা অন্ত্র আমরা বলি, অন্ত্রের ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্ত থেকে যাবে বৃহদন্তে। ক্ষুদ্রান্তে গিয়ে কি কি হবে আমরা যদি একটু দেখি। দেখো, ক্ষুদ্রান্ত হলো পাকস্থলীর পরবর্তী অংশ, পাকস্থলীর পরেই ক্ষুদ্রান্ত অংশ, এবং পরিপাকনালীর সবচেয়ে দীর্ঘ অংশ, এটা হচ্ছে সবার চেয়ে বড়। এবং ক্ষুদ্রান্তের টোটাল 3টা অংশ থাকে, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তাহলে আমরা ডি জে ই দিয়ে মনে রাখবো, ডি জে ই দিয়ে মনে রাখবো, ঠিক আছে। ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা। একটা হচ্ছে ডিউডেনাম, কেউ কিছু বলবা? ওকে, ক্ষুদ্রান্তের 3টা অংশ, একটা হচ্ছে ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, ডি জে ই দিয়ে মনে রাখবা, ঠিক আছে। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম, ওকে। এই ডিউডেনামে কি হয়? ডিউডেনাম হচ্ছে প্রথম অংশ এবং এটা ড আকৃতির, এরকম ইংরেজিতে ইউ আকৃতির, বাংলায় বললে ড আকৃতির, এরকম ড আকৃতির হয় এটা, ঠিক আছে। এটা ক্ষুদ্রান্তের প্রথম অংশ, পাকস্থলীর পরে অংশ, এবং এটা ড আকৃতির হয়। পিত্তথলি থেকে পিত্তরস, অগ্নাশয় থেকে অগ্নাশয়রস এই নালীর মাধ্যমে খাদ্যবস্তু থেকে জমা হয়। আমি যদি একটু আঁকি, এই জায়গায় খেয়াল করো, মনে করো যে এটা হচ্ছে ডিউডেনাম, হ্যাঁ, এটা হচ্ছে ডিউডেনাম। এই ডিউডেনামে এখানে আমাদের কি আছে? এখানে তোমার পিত্তথলি আছে। পিত্তথলি মানে বুঝছো আশা করি, যেটা লিভারের পিছনে থাকে, লিভারের নিচে থাকে, হ্যাঁ। পিত্তরস, এখানে বাইল, বাইল বা পিত্তরস, ওই যে গরু কাটার সময় তিতা জাতীয় একটা রস করিতে হয় না, তিতা, একদম তিতা, এটা খুবই সাবধানে কাটতে হয় যাতে তিতা অংশটা মাংসের উপর পড়ে না যায়, হ্যাঁ। এটাই হচ্ছে পিত্ত বা ভাইল বলা হয়। এই যে এই পিত্তথলি থেকে পিত্ত রসটা এখানে পিত্ত নালী আসে, এবং এরপর হচ্ছে এটা অগ্নাশয়, অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী আসে। এই নালী একসাথে হয়ে এই যে তোমার ডিউডেনামে এসে মিশ্রিত যুক্ত হয় একসাথে। তাহলে পিত্তথলি থেকে পিত্তনালী, অগ্নাশয় থেকে অগ্নাশয় নালী এসে আমাদের ডিউডেনামে এসে মিশে, এবং এই পিত্তথলি থেকে যে রসগুলো আছে এগুলো তোমার খাদ্য পরিপাকে সাহায্য করে। ডিউডেনামের যে তোমার এখানে অগ্নাশয় আসে, অগ্নাশয় থেকে অগ্নাশয় রসগুলো খাদ্য পরিপাকে সাহায্য করে। তাহলে এই রসগুলা পরিপাকে অংশ নেয়। এখানে আমিষ, শর্করা, স্নেহ পদার্থের পরিপাক ঘটে। এইখানে তোমার শর্করা, আমিষ, শর্করা, স্নেহ জাতীয় খাদ্যের পরিপাক ঘটে থাকে। তাহলে এটা হচ্ছে ডিউডেনাম। এখন আসে যে জেজুনাম, এটা ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝের অংশ। এই যে ডিউডেনাম, এটা এরপর অংশ কি?
জেজুনাম। এই জেজুনাম হচ্ছে তোমার ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝখানের অংশ। এই ডিউডেনাম এবং ইলিয়ামের মাঝখানের অংশ হচ্ছে জেজুনাম, ঠিক আছে। এরপরে ইলিয়াম। ইলিয়াম হচ্ছে একবারে শেষ প্রান্ত, আমাদের ক্ষুদ্রান্তের শেষের দিকের অংশটা হচ্ছে কি ইলিয়াম। ইলিয়ামের ভিতরের প্রাচীরে শোষণ যন্ত্র থাকে, হ্যাঁ, খাদ্যবস্তুটা শোষিত হতে পারে। তো ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধার জন্য আমার কথা কি শোনা যাচ্ছে স্পষ্ট সবার কাছে? স্যার জি। ওকে, তাহলে দেখো এখানে এরপরে হচ্ছে এই ইলিয়াম, হ্যাঁ, তাহলে ডিউডেনাম এবং আমাদের এখানে ডিউডেনাম গেল, জেজুনাম গেল, একদম সর্বশেষ অংশ হচ্ছে ইলিয়াম। এই ইলিয়ামের মধ্যে খাদ্যবস্তুটা শোষণ হয়, মানে আমরা যে খাবারগুলো খেলাম এই খাবারগুলো এখন রক্তে মিশে যাবে। এই রক্তে মিশে যাওয়ার যে পদ্ধতি এটাকে বলা হচ্ছে শোষণ, হ্যাঁ। ব্যাপন পদ্ধতিতে শোষণ কার্য সমাধানের জন্য পাঁচের গাত্রে আঙ্গুলের মধ্যে কিছু প্রভাবিত অংশ থাকে, একে ভিলাই বলা হয়। খেয়াল করো, আমি যদি একটু করে বলি, এই যে ভিলাই হলো মূলত এরকম আঙ্গুলের মতো কিছু অংশ, ফিঙ্গার লাইক প্রজেকশন, আঙ্গুলের মতো কিছু অংশ, এগুলোকে আমরা বলি ভিলাই বা ভিলাস, ঠিক আছে। এই আঙ্গুলের মতো প্রক্ষেপিত অংশগুলোকে ভিলাস বলা হয়। এই অনেকগুলো এখানে গা আছে না বা এদের দেহ আছে না, এই দেহের মধ্যে আমাদের খাদ্যবস্তুগুলো শোষণ হয়। হজমের পর খাদ্যের সারাংশ বিলাস গাত্রের দ্বারা রক্তে শোষিত হয়। তাহলে যখন হজম হয়ে যায় আলটিমেটলি এগুলো আমাদের রক্তে মিশে যাবে, শোষিত হবে। এরপর আসে যে বৃহদন্ত। দেখো খাদ্যবস্তুটা এবার ক্ষুদ্রান্ত থেকে কোথায় যাবে? ক্ষুদ্রান্তের তিনটা অংশ বললাম, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এই ডিউডেনাম, জেজুনাম, ইলিয়াম থেকে এখন মিশে যাবে তোমার এখন মিশে যাবে তোমার বৃহদন্তে। এখন চলে যাবে বৃহদন্তে। ক্ষুদ্রান্তের পরে বৃহদন্তের শুরু, এটা ইলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। একদম ইলিয়াম থেকে শুরু করেছি, ইলিয়াম হলো ক্ষুদ্রান্তের সর্বশেষ পথটা। এই ইলিয়াম থেকে শুরু করে আমাদের একটা পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। ক্ষুদ্রান্ত ও বৃহদন্তের সংযোগের স্থলে একটা ভালভ বা কপাটিকা থাকে। স্যার কিছু বোঝা যাচ্ছে না স্যার। হ্যাঁ, ওয়েট করো। আচ্ছা দেখো, তাহলে এই যে ক্ষুদ্রান্ত এবং স্যার বৃহদন্ত, কিছু শুনতেছি না। ইহাব তুমি শুনতেছো? এখন এখন শোনা যাচ্ছে কি? এখন শোনা যাচ্ছে? আমি শুনতেছি তো। স্যার এখন শুনতেছি। কতক্ষণ ধরে শোনো নাই? স্যার এখন শুনতেছি। কতক্ষণ ধরে শোনো নাই? স্যার ওকে কিছুক্ষণ ধরে শুনি নাই। ওকে, দেখো আমরা বৃহদন্তটা পড়ছিলাম, কারেন্ট চলে গেছে তো হঠাৎ করে, এই জন্য তোমার ওয়াইফাই অফ হয়ে অন হয়েছে এই জন্য। দেখো বৃহদন্ত, বৃহদন্ত হচ্ছে আমাদের ক্ষুদ্রান্তের পরের অংশটা, হ্যাঁ, এটা হচ্ছে তোমার ক্ষুদ্রান্তের পরের অংশ হচ্ছে বৃহদন্তটা, ক্ষুদ্রান্তের পরের অংশটা হচ্ছে বৃহদন্ত। এবং এই বৃহদন্তে কি হয়? বৃহদন্তে আমাদের ইলিয়াম থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত। আমাদের যে ক্ষুদ্রান্তের সর্বশেষ অংশ হচ্ছে ইলিয়াম। ক্ষুদ্রান্তের অংশ কয়টা পড়লাম? তিনটা, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। এই ইলিয়াম হচ্ছে ক্ষুদ্রান্তের সর্বশেষ পথ, হ্যাঁ। এই ইলিয়াম থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত আমাদের এই বৃহদন্তটা। এবং ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তের সংযোগস্থলে কপাটিকা থাকে কিছু। এই যে দেখো, কপাটিকা মানে হলো বাল্ব, মানে হলো একটা পর্দার মতো অংশ, হ্যাঁ। এই যে বৃহদন্ত থেকে তোমার এখানে এখানে যদি একটা বৃহদন্ত ধরো, এই বৃহদন্তের মাঝখানে একটা কপাটিকা থাকে, মানে একটা সংযোগস্থল থাকে। লম্বায় এটা ক্ষুদ্রান্ত থেকে ছোট, কিন্তু ভিতরের দিকে বেশ অনেক বড় হয়। আচ্ছা এগুলো পড়তে হবে না, মনে রাখবা যে বৃহদন্তের টোটাল তিনটা অংশ, আমরা সিকুম দিয়ে মনে রাখবো। কি দিয়ে? সিকুম। মনে রাখবা যে ক্ষুদ্রান্তের বৃহদন্তের অংশগুলো হলো সিকুম, সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয়। ক্ষুদ্রান্তের অংশ কয়টা থেলে? ক্ষুদ্রান্তের অংশ হচ্ছে তিনটা, সিকাম, কোলন এবং মলাশয়। অনেকে বলে না কোলন ক্যান্সার, কোলন ক্যান্সার মানে এই যে কোলনে যদি কোনো ক্যান্সার তোমার জীবাণু হয় বা ক্যান্সার টিউমার বা টিউমার থেকে তোমার কার্সিনোজেনিক হয়, তাহলে এখানে ক্যান্সার বলা হয় সিকাম। এবার হচ্ছে সিকাম, এই সিকামের সাথে একটা ক্ষুদ্র, এই যে এটা মনে করো সিকাম, হ্যাঁ, এটা সিকাম। এই সিকামের সাথে এরকম একটা ক্ষুদ্র একটা এরকম অংশ যুক্ত থাকে, যাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স। যাকে কি বলা হয়? যাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিক্স।
এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো সমস্যা হয়, অ্যাপেন্ডিক্সে যদি কোনো প্রদাহ হয়, প্রদাহ মানে হলো ঘা, প্রদাহ হয়, তাহলে তাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিসাইটিস। অ্যাপেন্ডিসাইটিস, ঠিক আছে? অ্যাপেন্ডিসাইটিস হলে তীব্র পেটে ব্যথা হয়। অ্যাপেন্ডিসাইটিস হলে তীব্র পেটে ব্যথা হয়, তখন অ্যাপেন্ডিক্সটা অপারেশনের মাধ্যমে কেটে ফেলতে হয়, যাকে বলা হচ্ছে অ্যাপেন্ডিটক্টমি, অ্যাপেন্ডিটেক্টমি। হ্যাঁ, অ্যাপেন্ডিক্সটা কেটে আর ফেলা। ভিডিও আসতে হবে না আগে? খুবই বাজে স্যার কিছু অবস্থা। দেখা যাচ্ছে? দাঁড়াও দাঁড়াও, দেখা যাবে এখন। দেখা যাচ্ছে কি? স্যার স্যার জি, এখন স্যার দেখতে দেখা পাচ্ছি। যাচ্ছে। স্যার জি। স্যার জি। ওকে, সাথে সাথে বলবা, স্ক্রিন চলে গেলে সাথে সাথে চলবা এখান থেকে। দেখো, বৃহদন্ত আমরা পড়তেছি। বৃহদন্তের মধ্যে আমরা কি পেলাম? বৃহদন্ত হচ্ছে ক্ষুদ্রান্তের পরে এর অবস্থান, এবং এটা হচ্ছে ইলিয়ামের পর থেকে পায়ুপথ পর্যন্ত বিস্তৃত, এবং ক্ষুদ্রান্ত এবং বৃহদন্তের সংযোগ স্থলে একটা কপাটিকা বা একটা পর্দার মতো অংশ থাকে। হ্যাঁ, এই বৃহদন্তের অংশ হচ্ছে তিনটা, এটা হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয়। হ্যাঁ, বৃহদন্তের কয়টা অংশ? তিনটা। একটা হচ্ছে সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয়, আমরা সিকুম দিয়ে মনে রাখবো। সিকাম, কোলন, মলাশয়। বৃহদন্তের কয়টা অংশ? তিনটা। এবং এই সিকামের সাথে এরকম একটা ক্ষুদ্র অংশ যুক্ত থাকে, যাকে আমরা বলতেছি অ্যাপেন্ডিক্স। এটাকে কি বলতেছি? অ্যাপেন্ডিক্স। এই অ্যাপেন্ডিক্সে যদি কোনো সমস্যা হয় তাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। অ্যাপেন্ডিক্সে যদি কোনো ঘা হয় বা প্রদাহ হয় তাকে আমরা অ্যাপেন্ডিসাইটিস বলি। তখন অ্যাপেন্ডিক্সটা কেটে ফেলে দিতে হয়, কারণ অ্যাপেন্ডিসাইটিস হলে তোমার তীব্র পেটে ব্যথা হয়, অসহ্য পেটে ব্যথা হয়, ঠিক আছে? এরপর হচ্ছে তোমার কোলন মলাশয় গেল। মলাশয় হচ্ছে বৃহদন্তের শেষ প্রান্ত, একদম সর্বশেষ প্রান্ত, যেখানে মলগুলো জমা থাকবে। দেখতে অনেকটা থলের মতো, খাদ্যের অপাচ্য, মানে যেগুলো আমরা হজম করতে পারি না। ঠিক আছে? অপাচ্য এবং অহজমকৃত অংশ মলরূপে এখানে জমা হয়, মলদ্বার বা পায়ু। এরপর হচ্ছে এটা পরিপাকনালীর শেষ অংশ। এই অংশের মাধ্যমে আমাদের যে অপাচ্য অংশ, এগুলো দেহের বাইরে উন্মুক্ত হয়, দেহের বাইরে বেরিয়ে যায়। গেল। তাহলে আসো পরিপাকতন্ত্র। তাহলে আমরা এতটুকু রাখি আজকে। হ্যাঁ, আমরা নেক্সট দিন পরিপাক গ্রন্থিতে যাব। আজকে আমরা কি কি বললাম দেখো। আজকে আমরা পরিপাকতন্ত্রের মধ্যে খুবই ছোট্ট একটা অংশ পড়ছি, মুখছিদ্র, একদম যেটা শুরু, মুখ। মুখগহ্বর মানে হলো এখানে আমাদের জিহ্বা থাকবে, 3 জোড়া লালাগ্রন্থি থাকবে। এরপরে আমাদের কয়েক প্রকারের দাঁত নিয়ে পড়াশোনা করছি আমরা। এখানে টোটাল 4 প্রকারের দাঁত থাকবে, 32টা। কর্তন, ছেদন, অগ্রপেশন, পেশন। কর্তন হলো 8টা, ছেদন হলো টোটাল তোমার এক্ষেত্রে 4টা, অগ্রপেশন হলো 8টা, পেশন হলো টোটাল 12টা দাঁত। এরপরে আমরা পড়েছি গলবিল। এই যে মুখগহ্বরের পরে কার অবস্থান? গলবিলের। গলবিল হয়ে খাদ্যবস্তুটা অন্ননালীতে যাবে, অন্ননালী হয়ে পাকস্থলীতে যাবে। পাকস্থলীতে আমরা দেখেছি যে কিছু গ্যাস্ট্রিক গ্রন্থি থাকবে, যে গ্যাস্ট্রিক গ্রন্থিতে যে গ্যাস্ট্রিক গ্রন্থি থেকে বিভিন্ন এনজাইম করিত হয়ে খাদ্যবস্তুটা পরিপাক করবে। এরপর আমরা দেখেছি ক্ষুদ্রান্ত। ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। তাহলে ডি জে ই, ক্ষুদ্রান্তের কয়টা অংশ? 3টা, ডিউডেনাম, জেজুনাম এবং ইলিয়াম। ক্ষুদ্রান্তের 3টা অংশের মধ্যে আমরা দেখেছি ডিউডেনাম হচ্ছে প্রথম অংশ, এবং ডিউডেনামে আমাদের খাদ্যবস্তু সবার পরিপাক ঘটে। আমিষ, শর্করা, স্নেহ, মানে তুমি ভাত, রুটি, তারপর হচ্ছে মাছ, মাংস, তেল, চর্বি, সব কিছুর পরিপাক ঘটবে ডিউডেনামে, এটা মনে রাখো। এই ডিউডেনামে সব কিছুর পরিপাক ঘটবে একদম। এরপর হচ্ছে জেজুনাম। জেজুনাম হচ্ছে ডিউডেনাম ইলিয়ামের মাঝখানের অংশ। ইলিয়াম হচ্ছে একদম লাস্টের দিকের অংশ, এবং এখানে ভিলাস থাকবে, বিলাই। এই বিলাই হচ্ছে আঙ্গুলের মতো কিছু অংশ, আঙ্গুলের মতো কিছু অংশ হচ্ছে ভিলাই, এবং এটা হজমের পর বিলাস গাঁটটি দিয়ে রক্তে শোষিত হয়। এর পাশে বৃহদন্ত। বৃহদন্তের কয়টা অংশ বললাম? 3টা, সিকাম, কোলন এবং মলাশয়। সিকাম, কোলন এবং মলাশয়। ওকে, তো আজকে আমরা এতটুকু বললাম। এতটুকুতে কারো কোনো সমস্যা বা প্রশ্ন থাকলে বলতে পারো।